এখনো বলছি, ভালো কথা বলছি, শোন, জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যা, বুঝলি? নইলে রাজা কিন্তু তোদের ছাড়বে না। তোরা কি ভুলে গেছিস তোদের কি করেছিল? সম্বলপুর গ্রামের এক পাশে নদী আর তার পাশে একটা জঙ্গল। গ্রামের লোকেরা মাঝে মাঝে নদী পেরিয়ে জঙ্গলে যায়, কিন্তু সেই জঙ্গলের মধ্যে রামু তার পরিবার থাকত। একদিন রামু যখন বাজারে গিয়েছে, তখন তার মা এবং তার মেয়ে ওই নদীর কাছে গিয়েছে মাছ ধরতে। কালকে নদীতে খুব বেশি মাছ পাওয়া যায়নি ঠাকুমা। বাবা আজ বাজার থেকে বেশি কিছু তো আনতে পারবে না। আজ আমাদের অনেক বেশি করে মাছ ধরতে হবে। আমাদের আর কি দোষ বলতো? গ্রামের লোকেরা নদীতে জাল পাতে, নদীতে নৌকা নিয়ে মাছ ধরে। তাছাড়া ওই রাজার লোকেরা তো সব সময় নদীর আশেপাশেই পাহারা দেয়। তার মধ্যে লুকিয়ে চুরিয়ে কোনো মতে মাছ ধরতে হয়। রাজার লোকেরা লাঠি হাতে আমাদের দেখলে তাড়া করে কেন বলো তো ঠাকুমা? ওদের আমরা কি ক্ষতি করেছি? সে অনেক কথা, ও কথা তোকে পরে এক সময় বলবো। এখন চল দেখি, ওই নদীর কাছে আমরা চলে এসেছি। চুপি চুপি কয়েকটা মাছ ধরে নিয়ে যাই। মালতী আর রানী জঙ্গলের আড়াল থেকে নদীতে জাল ফেলে মাছ ধরতে থাকে। মালতী মাছ ধরে আর সেটা একটা ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখে রানী। এমন সময় কোথা থেকে জঙ্গলের মধ্যে উদয় হয় রাজার দুজন পাহারাদার। নৌকা নিয়ে তারা জলের কাছে আসে। আবার তোরা মাছ চুরি করতে এসেছিস? তোদের না কতবার বলেছি রাজার হুকুমে তোরা চুরি করবি না। এই জঙ্গলের মধ্যে তোদের যেন আর দেখতে না পায়। হ্যাঁ, কেন এই জঙ্গল কি তোদের রাজার? তোদের রাজাকে বলে দিবি এই জঙ্গল তোদের রাজার রাজত্বে নেই, তার বাইরে আছে। এই জঙ্গলে আমরা থাকতেই পারি। তবে রে, তোদের এত সাহস, জঙ্গলের মধ্যে কুড়ে ঘরে থাকিস আর রাজার বিরুদ্ধে কথা বলিস? যদি রাজামশাই একবার জানতে পারে তাহলে জঙ্গলে ঢুকে তোদের এখান থেকে বের করে দেবে, বলে দিলাম। হ্যাঁ, তোমরা কারা আর তোমাদের রাজা কে বলো তো? তোমরা আমাদের সঙ্গে এমন করো কেন বারবার? আমরা জঙ্গলের মধ্যে থাকলে তোমাদের কি অসুবিধা হচ্ছে? যত বড় মুখ নয় তত বড় কথা। এই মার তো মার। রাজার এক রক্ষীর কথায় অন্য একজন লাঠি তুলে মালতীর মাথায় বাড়ি মারল। তাতে সে মাটিতে পড়ে গেল। গল গল করে রক্ত বেরোতে লাগলো। রানী চিৎকার করে উঠল। এখনো বলছি, ভালো কথা বলছি, শোন, জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যা, বুঝলি? নইলে রাজা কিন্তু তোদের ছাড়বে না। তোরা কি ভুলে গেছিস তোদের কি করেছিল? তোমার কিচ্ছু হবে না, চলো এক্ষুনি আমি তোমার ঘরে নিয়ে যাব। এখনই বাবা চলে এলে সবকিছু ঠিক করে দেবে। চলো তুমি আমার সঙ্গে। ততক্ষণে জমিদারের রক্ষীরা দুটো নৌকা নদীর ধার বরাবর ওপারে চলতে শুরু করেছে। কোনো রকমে রানী তার ঠাকুমাকে ধরে ধরে জঙ্গলের মধ্য দিয়ে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। আর কতদিন এইভাবে রাজার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এখানে থাকবো বলতো? জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারলে বোধহয় বেঁচে যেতাম। কিন্তু ওরা আমাদের মারলো কেন? ওই নদীতে তো অনেকেই মাছ ধরে, তাহলে শুধু শুধু আমাদের উপরে ওদের এত রাগ কিসের? তোর বাবা ফিরে এলে তোর বাবাকে জিজ্ঞাসা করব, তাহলেই সে সব কিছু বলবে, দেখবি। এখন আমার শরীর খুব খারাপ লাগছে, তাড়াতাড়ি আমায় ঘরে নিয়ে চল। এরপর রানী মালতীকে অনেক কষ্টে ধরে ধরে ঘর পর্যন্ত নিয়ে যায়। 12-13 বছরের রানীর পক্ষে মালতীকে নিয়ে আসা বেশ কঠিন হয়েছিল। বাড়িতে এসে রানী তার রক্ত বন্ধ করতে একটা কাপড় বেঁধে দেয়। তারপর মালতী অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে। কি বলছিস তুই? রাজার লোকেরা মাকে মেরেছে? এত বড় সাহস ওই রাজার! আমি এক্ষুনি যাব তার কাছে। কেন সে আমার মাকে মেরেছে তার জন্য আমার মায়ের। এমন কাজ করিস না, ও তো এটাই চায়। ওই রাজা যে কত বড় শয়তান সে কথা শুধু আমরা কেন,
এই আশেপাশের তার রাজত্বের লোকেরা পর্যন্ত জানে, কিন্তু তবুও কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কিন্তু আমরা তো তার রাজত্ব ছেড়ে চলে এসেছি, এই জঙ্গলের মধ্যে নিজেদের মতো জীবন কাটাচ্ছি, তারপরেও কেন সেই রাজা আমাদের পেছন ছাড়ছে না? তোর মনে নেই তোর বাবা কি বলেছিল? তোর বাবা ছিল আগের রাজার সবচেয়ে কাছের লোক, তার বুদ্ধিতেই তো ওই রাজা এতদিন ধরে রাজত্ব চালালো। কি হয়েছিল বলো তো বাবা? ঠাকুমা আমায় বলেছিল নদীর ওপারের ওই রাজার সঙ্গে আমাদের নাকি কিসের শত্রুতা হয়েছে। সেটা কিসের শত্রুতা? শত্রুতা নয় রে, ভালো কাজ করলে তার ফল যে পেতেই হয়, আমরাও সেই ফল পাচ্ছি। আমার বাবা রাজাকে সাহায্য করেছিল, আর তার ফলই আমাদের পেতে হচ্ছে। এরপর রামু মালতীর বিছানার কাছে বসে, তার মাথার উপর হাত রেখে রানীকে বলতে শুরু করে আজ থেকে অনেক বছর আগের কথা। সম্বলপুরের রাজা তখন কৃষ্ণ রায়। তিনি তার সিংহাসনে বসে আছেন, তার সঙ্গে আরো অনেকেই, আশেপাশে মন্ত্রী অমর্ত্য, পাত্র, মিত্র পরিষদ সবাই বসে আছে। মন্ত্রী মশাই, কি করা যায় বলুন তো? গ্রামের লোকেদের যে বড় জল কষ্ট হচ্ছে। নদীর জল তো আমার রাজত্বের ভেতর এত দূর পর্যন্ত টেনে আনা সম্ভব নয়। তাতে যেমন অনেক বেশি খরচ হবে, তেমন আমাদের প্রজা চাষিবাসীরাও বেশি জল পাবে না। রাজা মশাই, আমার মনে হয় আপনার রাজত্বের প্রত্যেক গ্রামে একটা করে বড় বড় খাল খনন করা প্রয়োজন। নদীর সরু জল খালে করে এনে এখানে জমিয়ে রাখতে নদীর জল তো আর ফুরিয়ে যাবে না। আমাদের এই রাজত্বের পাশ দিয়ে বয়ে চলা নদী অনেক বড়, আর তার সঙ্গে ওই খাল আমাদের রাজত্বে এমন এমন জায়গায় যে জল এনে রাখতে হবে। আসলে এমন জায়গায় যেখানে অনেক জল সঞ্চয় করা যায়, যেখানে কারোর বাড়ি ঘর নেই, আর তাই তাতে আর কোনো সমস্যা হবে না। বৃষ্টির জল সেখানে জমতে পারবে, আর তারপর সেখান থেকে আমরা জমিতে জল দিতে পারবো। আর ওই খালের মুখে এমন ব্যবস্থা করতে হবে যেন বৃষ্টির সময় ওখানে খালের মুখটা আটকে দেওয়া যায়, যাতে বৃষ্টির সময় জমা জল বাইরে নদীর দিকে চলে যেতে না পারে। বাহ, খুব ভালো ব্যবস্থা, কিন্তু এই সমস্ত কিছু করতে গেলে তো অনেক টাকা প্রয়োজন। তারপর এবারের যা অবস্থা, প্রজারা রাজস্ব দিতে পারবে বলে তো মনে হয় না। এই কথা ভাবলে তো হবে না রাজা মশাই, ওদের কাছ থেকে রাজস্ব তুলতেই হবে। যারা রাজস্ব দেবে না তাদের কাছ থেকে আদায় করতে হবে। আমি এক্ষুনি আমাদের লোকেদের খবর দিয়ে দিচ্ছি, তাহলে ওরা। কিন্তু সেটা কি ঠিক হবে? এমন অবস্থায় ওদের কাছ থেকে রাজস্ব আদায় করাটা কি ঠিক? না রাজা মশাই, আমার মনে হয় আপনি কাজ করলে আপনারই বদনাম হবে। মানুষদের ওপর অত্যাচার করলে তাদের চোখের জল যেমন আপনাকে দিতে হবে, তেমন এই গোটা আপনার রাজত্ব আপনার নামে ছি ছি করবে। সামান্য একজন হয়ে তুমি এই কথা বলছো কোন সাহসে? বসো চুপ করে। রাজামশাইয়ের নামে ছিচি করলে তোমার গর্দান যাবে। ও তো ঠিকই বলেছে মন্ত্রী মশাই, আমার মনে হয় এই বছর সবার রাজস্ব কমিয়ে দেওয়া দরকার। আসলে মন্ত্রী চেয়েছিল রাজার বিরুদ্ধে প্রজাদের উস্কে দিয়ে তারপর রাজার সিংহাসন নিজে দখল করবে, কিন্তু রামুর বাবা অর্থাৎ রাজার এক খাস অমর্ত্যর জন্য সেটা না হওয়ায় সে মনে মনে ক্ষুব্ধ হয়েছে। তাই পরদিন রাতের বেলা সেনাপতির সঙ্গে দেখা করে সে বলল, সেনাপতি, আমি যদি রাজা হয় তাহলে তুমি আমার মন্ত্রী হবে, কিন্তু সেটার জন্য তোমায় আমার একটা বিশেষ কাজ করে দিতে হবে। কিন্তু রাজা মশাই যদি জানতে পারে আপনি তার সিংহাসনে বসার চেষ্টা করছেন, তার ফল কিন্তু ভালো হবে না। আমাদের রাজা মশাই এমনিতে ভালো, কিন্তু অন্যায় সে কখনোই সমর্থন করে না। তার মানে তোমার মন্ত্রী হওয়ার ইচ্ছে নেই? বেশ, আমি অন্য কাজও করতে পারি, তবে সেনাদের প্রত্যেক মাসে যে টাকা দেওয়া হয় সেখান থেকে যে তুমি কিছু কিছু করে টাকা সরিয়ে রাখো, সে কথা আমি রাজা মশাইকে বলে দিতে পারি। আপনি যখন সবই জানেন তখন আর আপনাকে কি বলবো। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। এরপর পরামর্শ করে রাজাকে সিংহাসনচ্যুত করে সেই সিংহাসনে উঠে বসে মন্ত্রী মশাই, আর প্রথমেই মিথ্যে অভিযোগে রামুর বাবাকে কারাগারে নিক্ষেপ করে। রামু আর তার মাকে এবং তার বউকে তাড়িয়ে দেয় তার রাজত্ব থেকে জঙ্গলের ভেতরে।
সেই রাতের বেলা লুকিয়ে গিয়ে ধাইমাকে ডেকে এনেছিলাম, কিন্তু তখনই তোর মা তোকে জন্ম দিতে গিয়ে সেখানেই মারা যায়, এই জঙ্গলের মধ্যেই। তাকে আমি আর বাঁচাতে পারিনি রে। তারপর থেকেই ওই শয়তান রাজা আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে এমন ভাবে। এই নদীর এপারের জঙ্গল তার রাজত্ব নয়, তবুও সেইখানে আমাদের থাকতে দেবে না, অতিষ্ঠ করে দেবে আমাদের। কিন্তু ঠাকুমা, তুমি তো বললো অন্যায়ের ফল পেতেই হয়। তবে রাজামশাই যদি এতই খারাপ হয়, তাহলে সে এখনো ওই নদীর ওপাশে তার প্রজাদের সঙ্গে রাজত্ব চালাচ্ছে কি করে? আর বেশি দিন নেই, শুনেছি প্রজারা সবাই একটু একটু করে বুঝতে পেরেছে, তাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। যে কোনো সময় প্রজাদের আক্রোশে সিংহাসন ভেঙে পড়বে, মন্ত্রীমশাইকে ওরা ঠিক সরিয়ে ফেলবে। কিন্তু আর একটা খবর আমি পেয়েছি, আগের রাজামশাই, আমার বাবা এবং আরো যাদের এই রাজামশাই বন্দি করেছিল, তারা কেউ আর বেঁচে নেই। কথাটা মন্ত্রী জানতো, তবু সে কথা আবার শুনে সে কেঁদে ফেলল। রামুর চোখে জল। রানী ওদের চোখ মুছিয়ে দিতে দিতে বলল, তোমরা কেঁদো না, আমি তো তোমাদের বলছি সব ঠিক হয়ে যাবে। দেখবে যারা তোমায় আঘাত করেছে, বাবাকে কষ্ট দিয়েছে, তাদেরও ভালো হবে না। সেদিন রাত্রে ওরা তিনজন ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে একটা শব্দে ঘুমটা ভাঙতে সে দেখতে পায় যে ছোট কুঁড়ে ঘরে তারা ঘুমিয়ে রয়েছে, সেই গোটা কুঁড়ে ঘরটা দাউ দাউ করে চলছে। সঙ্গে সঙ্গে কোলের কাছে থাকা রানীকে রেখে সে ছিটকে বাইরে বেরিয়ে আসে। রানী ততক্ষণে চোখ খুলে ভয়ে ভয়ে আগুনের দিকে তাকিয়েছে। তখনই চোখ চলে যায় কয়েকজন লোক কুঁড়ে ঘর থেকে একটু দূরে দাঁড়িয়ে। রাম ছুটতে ছুটতে সেই দিকে যায়, কিন্তু রানী চিৎকার করে ওঠে, বাবা, বাবা, ঠাকুমা। অনেকক্ষণ পরে রামু যখন সেই আগুনের ভেতরে ঢোকে, তখন সে দেখতে পায় তার মা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, কিন্তু তার গায়ে আগুন লাগেনি। তাকে কোনো রকমে বাইরে বের করে নিয়ে আসতে আসতে সেই ছায়ামূর্তিগুলি সেখান থেকে চলে গেছে। দূর থেকে কে যেন বলল, এইবার বেঁচে গেলি, এর পরের বার কিন্তু বাঁচবি না। রাজামশাই বলেছে তোর বাবাকে যেভাবে মেরেছে সেভাবেই সবকটাকে মারতে। এই জঙ্গল থেকে তোদের না তাড়ানো পর্যন্ত রাজামশাইয়ের নিস্তার নেই। বাবা, বাবা, আমার একটা কথা বলো না। তুমি তো বলেছিলে ওই রাজামশাই আজ থেকে অনেক বছর আগে রাজা হয়েছে। তাহলে এতদিন ধরে আমরা এই জঙ্গলে রইলাম কি করে? রাজামশাই প্রথমে জানতোই না আমরা এই জঙ্গলে আছি। সে নিজের মতোই রাজত্ব করছিল। তার প্রতাপে গ্রামের লোকেরা ভয়ে থরথর করে কাঁপে, কারোরই শান্তি নেই। কিন্তু বছরখানেক ধরে গ্রামে অশান্তি শুরু হয়েছে। অনেকেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছে। রাজা তাদের গর্দান নিলে মারধর করলেও তারা থামে না। আর এর মাঝে এই রাজার সমস্ত রাগ এসে পড়েছে আমার ওপর। সে ভেবেছে আমি গ্রামে আগুন লাগিয়েছি, কিন্তু সত্যি সত্যি আমি তা করিনি। তাহলে আমরা এখান থেকে চলে যাব কেন? ওই রাজা আমাদের কষ্ট দিয়েছে, ওই রাজাকে আমরাও কষ্ট দেব। তুমি এইখানেই থাকবে, কাল সকালে আমরা আবার ওই কুঁড়ে ঘর বানাবো। বলেছিলাম না, তোর বাবা কখনো হারতে শেখেনি। সে কখনো কোনো মানুষের ক্ষতি করতো না। তার রক্ত যেমন তোর শরীরে বইছে, তেমন রানীর শরীরেও বইছে। কালকেই তুই গ্রামে যা এবং গ্রামে গিয়ে গ্রামের মানুষদের যে বোঝা যে আর সময় নেই, যা করার এবারই করতে হবে। কালকে নিশ্চয়ই আমার উপর নজর রাখবে। দুটো দিন জঙ্গলে থেকে মাছ ধরি, না হলে হাটে কি বিক্রি করব। আর আমরা খাবই বা কি? কাল তো ঘরটাও বানাতে হবে। দুটো দিন কেটে যাক, তারপর। গ্রামের অবস্থা তখন খুব একটা ভালো নয়। সেই খারাপ রাজা সিংহাসনে বসেছে, আশেপাশে অনেক লোক। রাজামশাই, এইবার কি করব? গ্রামের লোকেরা সবাই দল বেঁধে রাজপ্রাসাদে ঢোকার চেষ্টা করছে। আর কিছুক্ষণ এমন ভাবে চলতে থাকলে তো দরজা ভেঙে যাবে। আমাদের এই কজন লোক মিলে তাদের আটকাতে পারবো না। কেন আটকাতে পারবে না? প্রয়োজন হলে তোমরা ওদের সবাইকে মারো। তোমাদের হাতে কি আর এমনি এমনি অস্ত্র আছে? সবাইকে মেরে ফেলো, কিন্তু কিছুতেই কাউকে বাড়িতে ঢুকতে দেবে না। রাজামশাইয়ের কথায় সেখানে থাকা সকলেই কেমন যেন চমকে ওঠে। সেনাপতি মানে এখন যে মন্ত্রী হয়েছে সে বলে, আপনি কি বলছেন রাজামশাই?
এত মানুষকে এইভাবে মারলে তো অনেকে মারা পড়বে। আপনি বুঝতে পারছেন না, আপনার খারাপ রাজ্য শাসনের জন্য এই অবস্থা হয়েছে। ওরা কেউ আপনাকে রাজা হিসেবে চায় না, আপনার বদলে আগের রাজাকেই ফিরিয়ে আনতে চায়। আমি যা বলেছি তাই হবে। তখন যদি ওই রাজা আর বাকিদের মেরে ফেলতাম তাহলে ভালো হতো। তোমাদের কথাই তাদের মারিনি, তাদের সবাইকে আটকে রেখেছি ওই হাজত ঘরে। বাইরে যারা আছে তাদের সবাইকে মেরে তারপর ওদের মারতে হবে। যাও মন্ত্রী, লাঠিয়াল নিয়ে গিয়ে বাইরে যারা বিদ্রোহ করছে সবাইকে মারো। এমন কাজ আমরা করতে পারবো না। এই রাজত্বের লোকেরা সবাই আমাদেরই লোক, আমরা এই রাজত্ব থেকে এসেছি, ওদের আমরা মারতে। তাহলে আজকে আমি তলোয়ার হাতে তুলে নেব আর তারপর ওদের সবাইকে আমি মারবো। আমি থাকতে আমার সিংহাসন থেকে আমাকে সরাবে এই সাহস কার আছে? আমি সব বুঝতে পেরেছি। আপনি বলেছিলেন না আগের সেই অমর্ত্য বাবুর বাবা মাধবচরণ, তাকেও তো আপনি এমন ভাবে সরিয়ে দিয়েছিলেন, আর সেই রামুই গ্রামের লোকেদের এমন ভাবে উস্কাচ্ছে। এমন সময় বাইরে লোকেদের চিৎকার শোনা যায়। খারাপ রাজা উঠে পড়ে আর আগে থেকেই সেই ঘরের দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ে। অনেক লোক একসঙ্গে ঢুকে পড়ে, তাদের হাতে নানা ধরনের অস্ত্র, লাঠি, তলোয়ার, বর্ষা থেকে শুরু করে আরো কত ধরনের অস্ত্র। তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে দেখছো কেন? মারো সবাইকে। আমরা কারো কোনো ক্ষতি করতে চাই না, শুধু ওই রাজাকে সিংহাসন থেকে সরাতে চাই। ওই রাজা থাকলে শুধু আমরা নয়, এই রাজত্বের সব লোকেরা শেষ হয়ে যাবে। তার মানে তুই হলি সেই রামু, মাধবচরণের ছেলে? জঙ্গল থেকে তোদের তাড়াবার এত চেষ্টা করলাম, আগুনে পুড়িয়ে দিলাম, তাও তোরা মরলি না। ঠিক আছে, তাহলে আমার হাতেই তুই মর। কথাটা বলে খারাপ রাজা রামুর দিকে এগোতে লাগলো, কিন্তু তাকে আর এগোতে হলো না। ততক্ষণে পেছনের দিক থেকে কয়েকজন সেখানে এসে পড়ল। যারা ঢুকেছিল ভেতরে তারা হাজত ঘরের কাছে গিয়ে পুরনো রাজা ও মাধবচরণ ও বাকিদেরকে ছাড়িয়ে নিল। তোমরা কেউ বাধা দিলে না কেন? ওদের সবাইকে তোমরা ছেড়ে দিলে। কাউকে আমি ছাড়বো না, সবাইকে মারবো। তোমায় বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। আমার মন্ত্রী হয়ে তুমি আমার সিংহাসন আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমায় আজ কিছুই করতে হবে না, আজ এরা সবাই তোমার শাস্তি দেবে। বাবা, তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম ওই শয়তানটা তোমার আর তোমার রাজামশাইকে সবাইকে মেরে ফেলেছে। আমরা বেঁচে আছি, তাও বাড়ির মধ্যেকার লোকেদের জন্য। তারাই ওকে বলে আমার মৃত্যুদণ্ড আটকে রেখেছিল, তাই আজ আমরা মুক্তি পেলাম। কিন্তু আমি জানতাম রাজামশাই একদিন তার সিংহাসন আবার ফিরে পাবেন। এদিকে বাকিরা ততক্ষণে খারাপ রাজাকে ঘিরে ফেলেছে। এমনকি রাজপ্রাসাদের রক্ষী লোকেরাও সেই দলে যোগ দিয়েছে। আমি ভুল করেছি রাজামশাই, আমায় ক্ষমা করে দিন। সকলের অজ্ঞাতে তুমি যে আমার সঙ্গে দেখা করে বারবার আমায় এখানকার সমস্ত খবর দিচ্ছ, সে কথা আমি কি করে ভুলে যাব। এরপর গ্রামের সবাই মিলে খারাপ রাজাকে হত্যা করে সেই সম্বলপুর রাজ্যে আবার শান্তি ফিরিয়ে আনে। মাধবচরণ, রামু, মালতী সবাইকে সেই জঙ্গল থেকে ফিরিয়ে নিয়ে আসা হয় গ্রামে। সবাই সুখে শান্তিতে বাস করতে শুরু করে এবং সেই সম্বলপুর রাজ্যের পূর্ণ রাজা আবার সিংহাসনে বসেন। তবে এবার মাধবচরণ হয় তার মন্ত্রী আর রামু থাকে তার সাহায্যের জন্য। আসলে রামুর জন্যই এত বছর পর রাজা তার রাজত্ব পুনরায় ফিরে পেয়েছিল। এইসব দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছিল রানী। সে বলেছিল, ঠাকুমা বলেছিল অন্যায় করলেই তার শাস্তি পেতে হবে। ওই দুষ্টু রাজা আমাদের অনেক ক্ষতি করেছে, আর আজ তাই তার শাস্তি সে পেয়েছে।